যে প্রতিবেদন, একটা প্রতিবেদন লিখতে হবে, ভাবার্থ লিখতে হবে এবং বঙ্গানুবাদ লিখতে হবে। সেটা যখন আমরা লিখবো আমাদেরকে বেশ কিছু টেকনিক্যাল রুলস সবসময় আমাদেরকে ফলো করতে হবে। সবার আগে বলি যে বিগত কয়েক বছরে আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখছি যে কাট অফ মার্কস খুবই হাই, এবং এক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হবে না, অন্তত 70% নম্বর পেতে হবে। এবার বিষয় হচ্ছে যে সেহেতু এটা কার কাছে কিভাবে কে কিভাবে লিখবেন এবং লালটা ওটা তোমার ওইটা বলছে, লালটা কিন্তু বলছে ওটা তোমার কাজই আছে। একটু মিউট করে রাখুন। হ্যাঁ, কার কাছে কিভাবে খাতা পড়বে সেটার উপর নির্ভর করছে, তার হাতে। এবং কেউ হয়তো একটু চেপে নম্বর দেবেন, কেউ হয়তো একটু ফ্লেক্সিবল নম্বর দেবেন। তবে হ্যাঁ, বর্তমানে পিএসসির খাতা দেখার যা রুলস রয়েছে সেখানে সাধারণত পিএসসি একটা ইনফর্ম করে দেয় সকলকে, এটা আমি বলেই দিচ্ছি সকলকে। তবে হ্যাঁ, স্পেলিং মিস্টেক, কারোর সঠিক বাক্য গঠন হলো না, বা কেউ ভুলভাল তথ্য দিয়ে এলো, তাহলে তো সেক্ষেত্রে নম্বর দেওয়ার কোনো জায়গা নেই। কারণ একটা টপিক যখন পিএসসি নিজে নির্ধারণ করবে, তো সেই টপিকটার উপর সাউন্ড কম আসছে, সবাই শুনতে পাচ্ছে এবার? পরিষ্কার ভলিউম শোনা যাচ্ছে? ওকে। হ্যাঁ, যেটা বলছিলাম যে যখন পিএসসি নির্ধারণ করবে, সে যখন টপিকগুলো বলে দেবে, তখন কিন্তু তার যথাযথ উত্তর কি হতে পারে তার একটা আউটলাইন সে টানবে। আই মিন, লেখার উপর কোন পয়েন্টস গুলো থাকলে সেই লেখাটাকে একটা ভালো নম্বর দেওয়া যেতে পারে, সেই পয়েন্টটা কিন্তু পিএসসি অবশ্যই করে দেবে। এই নিয়ে কোনো ভাবনার কোনো চিন্তা নেই, আমার তো তাই মনে হয় ব্যক্তিগতভাবে, এবং আমি যতটুকু জানি বা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা থেকে সেটাই বলছি। এবার একটা লেখার মধ্যে কি কি লিখতে হবে, সবার আগে আসি, যেমন আজকের আমাদের টপিক হচ্ছে ভাবার্থ। ভাবার্থ নিয়ে কিছু বলার আছে। তো ভাবার্থ নিয়ে যখন কিছু আমরা বলবো, সেই ক্ষেত্রে ভাবার্থর ক্ষেত্রে কি কি থাকতে হবে যখন আমাকে ভাবার্থটা লিখতে দেবে, সেই ভাবার্থটা যতগুলো ওয়ার্ডে রয়েছে, ফার্স্ট এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, নইলে আমরা নম্বর কম পাবো। বি কেয়ারফুল। যতগুলো ওয়ার্ডস রয়েছে, সেই প্রথমেই হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে টোটাল যে ওয়ার্ডস সেটাকে কাউন্ট করা। টোটাল যে ওয়ার্ডস আমি যখনই ভাবার্থ করতে বসবো, এটা মাথায় রাখতে হবে, মোট যে শব্দ সংখ্যা রয়েছে সেই শব্দ সংখ্যাকে, মোট যে শব্দ সংখ্যা রয়েছে সেটাকে আমি কাউন্ট করে নেব। আই মিন, যেমন এই যে একটা প্যাসেজ আমি দেখাচ্ছি, এই প্যাসেজটার মধ্যে মাথায় রাখতে হবে যে এই প্যাসেজে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2020 সালে এই প্রশ্নপত্রটা এসেছিল। ডাব্লিউবিসিএস এর মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় মাত্র এইটুকু একটা প্যাসেজ দেওয়া হয়েছিল 2020 সালে। কিন্তু কেন? বিষয়টা আসলে এইটা যে এই পুরো প্যাসেজে আমি যতটুকু জানি এখানে 60 ওয়ার্ডস রয়েছে। আপনারা কিন্তু কাউন্ট করবেন আপনাদের ক্ষেত্রে যখন আপনারা প্র্যাকটিস করবেন। 60 ওয়ার্ডস এর মধ্যে এবার আমাকে করতে হবে 1/3। ভাবার্থর নিয়ম অনুযায়ী আমাকে 1/3 এ লিখতে হবে। তাহলে 60 ইন্টু 1/3 যেটা হচ্ছে 20 ওয়ার্ডস। তাহলে যখন আপনি উত্তর লিখছেন, এই ভাবার্থর যখন আপনি উত্তরটা লিখবেন, তখন আপনাকে 20টা মাত্র ওয়ার্ডে লিখতে হবে। যদি কেউ এমন হয় যে সে 20টার বেশি লিখে দিচ্ছে, তাহলে কিন্তু তার নম্বর কমে যাবে। ম্যাক্সিমাম 5, 10, 5 বেশি হতে পারে, কিন্তু এর বেশি নয়। 5টা বেশি বা 5টা কম এটা হতে পারে, কিন্তু এর বেশি কিন্তু করা যাবে না, মাথায় রাখতে হবে এটা। যদি সেটা হয় তাহলে কিন্তু নম্বর কাটবে। আর যদি কোনো কারণে আপনাদেরকে দেখা যায় যে কোনো ছক দিয়ে দিয়েছে
অর্থাৎ কিনা আমরা যে খোপ বক্সে করি ডাব্লিউবিসিএস এ, যেটা আমি আমার পেড ক্লাসে অবশ্যই করাই, তো সেই বক্সের মধ্যে যদি লিখতে দেয় তাহলে কিন্তু সেই বক্সের মধ্যে লিখতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে নিচে কিছুটা জায়গা দিয়ে দেওয়া হবে, নিচে কিছুটা আপনাদেরকে জায়গা দিয়ে দেওয়া হবে, এবং যেখানে আচ্ছা দেখাই এই জায়গাটাতে একটু, না দেখালে তো আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে নিচে যখন কিছুটা জায়গা দিয়ে দেবে, অল্প কিছুটা জায়গা থাকবে, তো যেখানে আপনাদেরকে রাফ ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো রাফ ওয়ার্কটা কিন্তু মাস্ট, নইলে কিন্তু ওখানে 20 মানে 20টাই ঘর থাকবে, এই নয় ম্যাক্সিমাম 22 থেকে 23টা, তিনটে বেশি থাকতে পারে কিন্তু এর বেশি থাকবে না, ঠিক আছে? আপনাকে কিন্তু ওই ঘরের মধ্যেই লিখে আসতে হবে। এই গেল তাহলে ভাবার্থর প্রথম নিয়ম হচ্ছে যখনই লিখবেন পুরো প্যাসেজটা এট ফার্স্ট কাউন্ট করে নেবেন, যতগুলো ওয়ার্ড রয়েছে তার 1/3 কি করে করতে হয় আমি বলে দিয়েছি, যেটা টোটাল যে ওয়ার্ড কাউন্টটা বেরোবে তাকে 1/3 দিয়ে গুণ করে নেবেন, ঠিক আছে? দিলে কাটাকুটি করলে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল, দিয়ে আপনি বুঝে গেলেন যে এতগুলো ওয়ার্ডে আমাকে লিখতে হবে। এবার সেকেন্ড কাজ কি হবে? সেকেন্ড কাজ হচ্ছে আমাকে পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তার ইনার মিনিংটা বুঝতে হবে। দুই ধরনের ভাবার্থ থাকে, একটা হচ্ছে একটা আখ্যান ভিত্তিক ভাবার্থ, দুই ধরনের ভাবার্থ থাকে, একটা হচ্ছে আখ্যান ভিত্তিক ভাবার্থ, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ, অর্থাৎ কিরা আমরা বলে থাকি যে ভাবার্থর উপরে এক ধরনের গল্প থাকে বা উপরে এক ধরনের কাহিনী থাকে, আর তার অন্তর্নিহিত এক ধরনের কথা থাকে, সেই অন্তর্নিহিত কথাটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ভাবার্থ দুই ধরনের হয়, একটা হচ্ছে গল্পের মতো আখ্যানধর্মী, যেটা ওপর থেকেই বোঝা যায়, যার ভিতরে কোনো অংশ থাকে না, উপরের অংশটাকেই আমাদেরকে ভাবার্থ করে বা ছোট করে লিখতে হবে, এটা একটা গেল। আর নেক্সট পার্ট যেটা হচ্ছে যে নেক্সট যে দ্বিতীয় যে ভাগটা, যেটাকে আমরা ইংরেজিতে রিফ্লেক্সিভ বলে থাকি, বাংলায় হচ্ছে যার একটা বাইরের অর্থ থাকে, যার একটা অন্তর্নিহিত অর্থ থাকে, সেই বাইরের অর্থটাকে আমাদেরকে পড়ে ভিতরের অর্থটাকে খুঁজে বের করতে হবে। এটা গেল ভাবার্থর দ্বিতীয় শব্দ। তাহলে আমরা নিশ্চয়ই প্রথমে পড়লেই বুঝতে পারবো যে কোন ভাবার্থটা কি বলছে। আমি আজকে দুটো ভাবার্থই আপনাদেরকে দেখাবো, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে যে পুরো প্যাসেজটা আগে আপনি পড়ছেন ভালো করে, প্যাসেজটা পড়ে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করছেন যে মূল বিষয়টা কি বলতে চাইছে, প্যাসেজটা পড়ে আপনি মূল বিষয়টাকে অনুধাবন করতে চাইছেন যে কি বলতে চাইছে, এবং তার একটা শিরোনাম অর্থাৎ একটা টাইটেল ঠিক করছেন। টাইটেলটা যখন ঠিক করছেন কেউ বেশি বড় ওয়ার্ডে টাইটেল ঠিক করবেন না, মাত্র 5টা ওয়ার্ডে, 5টা ওয়ার্ড, 5টা সেন্টেন্স নয়, বাক্য নয় কিন্তু শব্দ, 5টা শব্দের মধ্যে টাইটেল অর্থাৎ শিরোনামটাকে ঠিক করতে হবে। তাহলে এটা গেল আমাদের তৃতীয় শব্দ। যখন আমরা এই কাজগুলো করছি, তেমন আমাদের ফার্স্ট প্রেসি যেটা আমি বললাম যে ভাবার্থ, যেটা 2020 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছিল, বলছে যে যাহারা বাক্যে অজেয়, অর্থাৎ যারা ভালো করে বাক্য গঠন করতে পারে না। পরভাষা পারদর্শী, পরভাষা পারদর্শী মানে হচ্ছে কি, যে অন্য ভাষা জানে, অর্থাৎ যে কিনা কোনো বিদেশি ভাষা জানে, বিদেশি ভাষায় যে দক্ষ। পারদর্শী কথার অর্থ হচ্ছে এখানে দক্ষ। এগুলো কোথায় লাগবে আপনাদেরকে আমি পরে বলছি। অজেয় অর্থাৎ যে ভাষা, যে বাক্য বলতে পারে না বা গঠন করতে পারে না, যে বাক্যটা গঠন করতে পারে না তাকে আমরা বলছি। নেক্সট হলো যেটা, নেক্সট হচ্ছে যে হচ্ছে পরভাষা পারদর্শী, আই মিন হচ্ছে যে বিদেশি ভাষা জানি, বিদেশি ভাষায় যে দক্ষ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মাতৃভাষা বিরোধী, মানে যে বাংলা, আপনারা জানেন যে আপনাদের এবং আমাদের সকলেরই বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা, অর্থাৎ সেই ভাষাটার বিরোধী, তাহারাই হচ্ছে বাবু। এই যে বাবু শব্দটাতে কিন্তু আমি একটা আন্ডারলাইন করলাম।
যাহাদিগের চরণ মাংসাস্থিবিহীন, বলছে যাদের পায়ে কোনো মাংস নেই, আমরা বলি না যে লিকলিকে সরু পা, এটাকে বলি ওই চরণ, চরণ মানে পা, শুষ্ক কাষ্ঠের ন্যায়, অর্থাৎ যার পাটা হচ্ছে একদম ওই কাট কাট গোছে, ন্যায় হইলেও পলায়নে সক্ষম, অর্থাৎ যে কিনা খুব দ্রুত পালাতে পারে, হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে এবং বেতন গ্রহণে সুপটু। এখানে কি বলতে চেয়েছে? এখানে আসলে বলতে চেয়েছে যে যে ভালো লিখতে পারে না, যে এখনো পর্যন্ত একটা কলম ধরতে পারে না, সে কিন্তু বেতন গ্রহণে সুপটু, মানে কোন রকমের নিজের নাম সই করে যে বেতন তোলে, এখানে সেই ব্যক্তিকে বলা হয়েছে। মানে সে নিজের নামটুকু কোন রকমে সই করে, কিন্তু এর বেশি সে আর কোনো লেখাপড়া জানে না। চর্ম কোমল হইলেও, তার গায়ের যে চামড়া সেটা কোমল হলেও, কোমল শব্দের অর্থ হচ্ছে নরম, তাই তো, নরম হলেও কি হচ্ছে, সাগর পার নির্মিত দ্রব্য বিশেষের প্রহার সহিষ্ণু তাহারাই বাবু। আবার আমরা এই বাবু কথাটাকে পেলাম। আচ্ছা, এখানে বলছে যে সাগর পার নির্মিত মানে যার বিদেশি দ্রব্যের প্রতি লোভ আছে, যার বিদেশি দ্রব্যের প্রতি লোভ আছে, অর্থাৎ কিনা এই যে অংশটুকু নেওয়া হয়েছে এটা বঙ্কিমচন্দ্রের বাবু প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তিনি বলতে চাইছেন, লেখক বঙ্কিমচন্দ্র বা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন এই অংশটার মধ্যে দিয়ে যে সেই সময় কি ছিল, যে যারা তথাকথিত কিছু মানুষ ছিলেন যারা খুবই কি বলবো, এক কথায় আমরা যেটাকে বলি ফ্ল্যাটারিং করতেন বিদেশিদের, অর্থাৎ তখন তো ইংরেজদের ফ্ল্যাটারিং বা তোষামোদ করা হতো। তো তার ফলে কি হতো, তাদের যে তৈরি দ্রব্য অর্থাৎ ভারতীয় দ্রব্যকে বর্জন করে তারা কি করত, তাদের তৈরি দ্রব্যগুলোকে ব্যবহার করত। এবং যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, এবং এখানে এটা সঞ্চয় হবে, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, ঠিক আছে, উপার্জন করবে সঞ্চয় করে, তারপর উপার্জনের জন্য বিদ্যাধ্যয়ন করিবেন, মানে বিদ্যা অধ্যয়ন করবে, আর বিদ্যাধ্যয়নের জন্য প্রশ্ন চুরি করিবেন, তাহারাই বাবু। এই যে বাবু শব্দটা এতবার এসেছে, বাবু 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 3বার এসেছে বাবু, তার অর্থ হলো যে এই পুরো প্যাসেজটায় আমাদের তাহলে মূল শিরোনামে কাকে আনতে হবে? কেউ কি বলতে পারবে যে মূল শিরোনামে যে টাইটেলটা যে দিতে হবে সেখানে কাকে আনতে হবে? ইয়েস, বাবু। তাহলে এই যে বাবু শব্দটাকে আনতে হবে, শুধু তো বাবু বসিয়ে দিলে হবে না, তাহলে এর সঙ্গে একটা সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা তাহলে লিখতে পারি যে বাবু শ্রেণীর কথা, বাবু সমাজের ভণ্ডরূপ, হ্যাঁ সেটাও লেখা যায়, বাবু সমাজের ভণ্ডরূপ এক্স্যাক্টলি লেখা যেতে পারে, বা বাবু শ্রেণীর কথা বা বাবু সমাজের ইতিবৃত্ত, সেটাও লেখা যায়, ঠিক আছে, এগুলো সবগুলোই করা যেতে পারে। বাংলা লেখার অর্থ হচ্ছে, সবার আগে একটা কথা বলবো, সহজ সরল ভাষায় চাইছে। উত্তর যখন করতে হবে, আমি যদি ভাবি আমি ভীষণ কঠিন কিছু শব্দের প্রয়োগ করব, দিয়ে আমি বিশাল বড় জানি এটা আমি প্রমাণ করে আসব, তাহলে কিন্তু হবে না। সব ক্ষেত্রেই একদম সহজ সরল। আমরা যখন খবরের কাগজে লিখি, খবরের কাগজটা কি হয়, সকলের জন্য তৈরি করা হয়। একটা চায়ের দোকানের লোকও খবরের কাগজ পড়ে, আর একটা সমাজের যারা বলিষ্ঠ মানুষ তারাও খবরের কাগজ পড়ে। তো যিনি পরীক্ষক হবেন তিনি চাইবেন একেবারে সহজ সরল ভাষায় লেখা হবে, ঠিক আছে। ওই বাবু সমাজের প্রথম যেটা ছিল ভণ্ডরূপ, সেটা বেশ ভালো হয়েছে। আর আড়ম্বরের আড়ালে বাবু সমাজ, না সেটা, এটা কিন্তু এক্স্যাক্ট এই অর্থে দাঁড়াচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি যেটা বলছিলাম। হ্যাঁ, উষ্ণতা কিছু বলবে? বলছিলাম সাউন্ডটা না শুনতে পাচ্ছি না ভালো করে।
এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন যাচ্ছে। হুম, কারোর হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেই কারণে হতে পারে যে শোনা যাচ্ছে না। আচ্ছা, এবারে আসি, এই যে শেষ যে লাইনটা বলছে, শেষ লাইনে বলছে যে যাহারা যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, এটাকে কিন্তু আমাদের যখন লিখতে হবে, এটা কিন্তু উল্টে লিখতে হবে। কেন উল্টে লিখতে হবে? আমরা কি করে থাকি, সাধারণত আমরা যদি সমাজ ব্যবস্থাটাকে দেখি, তারা প্রশ্ন চুরি করে বিদ্যাধ্যয়নের জন্য, তাই তো? এট ফার্স্ট স্টেজ হচ্ছে তারা প্রশ্নটাকে চুরি করে থাকে বিদ্যাধ্যয়ন করবে বলে। বিদ্যাধ্যয়ন কেন করে? জীবনে উপার্জন করবার জন্য। এবার উপার্জন কেন করে? জীবনে সঞ্চয়ের জন্য। অর্থাৎ উল্টে বলতে হবে। যখন আমরা লিখবো, ঘটনাক্রমটাকে সাজিয়ে লিখবো, তখন এটাকে আমাদের উল্টে বলতে হবে। ঠিক এই কারণেই একটা ছোট্ট এইটুকু ভাবার্থ কিন্তু ডাব্লিউবিসিএস এর 2020-তে দেওয়া হয়েছে, যে এটাকে দেখতে ছোট হলেও এর অন্তর্নিহিত অর্থটা কিন্তু যথেষ্টই টাফ। তাহলে এবার আসি, এটার আমি নেক্সট স্টেজে। নেক্সট স্টেজ কি বলতে চেয়েছে? নেক্সট স্টেজ বলতে চাইছে যে যখন কোনো ভাবার্থ লিখতে হবে, সেখানে কিন্তু কখনোই উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ব্যবহার করা যাবে না। যদি কোনো ভাবার্থ লিখতে হয়, উত্তম পুরুষ বলতে বোঝেন কাকে বলে? কেউ কি জানেন উত্তম পুরুষ কাকে বলে? আমি, আমরা। ইয়েস, আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা তোমাদিগকে হচ্ছে মধ্যম পুরুষ, এন্ড থার্ড ওয়ান হচ্ছে সে তাহারা, এটা হলো প্রথম পুরুষ। তাহলে উত্তম এবং মধ্যম পুরুষের ব্যবহার ভাবার্থতে করা যাবে না। নেক্সট, নেক্সট হচ্ছে কোনো বর্ণনা, কোনো লেখক যদি কোনো কোটেশন দেয়, সেই তার লেখা, অথবা যদি কোনো প্রকৃতির বর্ণনা থাকে, সেই সমস্ত, কারোর সঙ্গে যদি কারোর কোনো তুলনা করা হয়, সেই বিষয়গুলো কখনোই ভাবার্থর মধ্যে আনা যাবে না। গেল। নেক্সট হলো যে ভাবার্থতে, ভাবার্থতে যখন আমরা লিখব, তখন মূল যে প্যাসেজ যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই প্যাসেজের শব্দ যতটা সম্ভব আমরা যখন উত্তর লিখব, সেখানে অ্যাভয়েড করব মূল বিষয়টা ছাড়া। অর্থাৎ এখানে বাবুটাই হলো প্রধান, তো বাবুটাকে আমরা উল্লেখ করতে পারি, কিন্তু বাদবাকি আর কোনো কিছুকে আমরা সেভাবে উল্লেখ করব না প্রয়োজন ছাড়া। ঠিক আছে, করতে পারি কিন্তু খুবই প্রয়োজন ছাড়া। যদি যদি তার সমার্থক শব্দ থাকে এবং সেটা যদি সেই ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারি। অবশ্যই যেটা বলছিলাম, যে প্যাসেজ থেকে যতটা সম্ভব বাক্য এবং শব্দ গ্রহণ কমাতে হবে। কমাতে হবে মানে একেবারেই কমাতে হবে। আচ্ছা, তুলনা বলেছি, কারোর সঙ্গে কারোর কোনো তুলনা দেওয়া যাবে না, কারোর কোনো তুলনা টানা যাবে না, বর্ণনা দেওয়া যাবে না, এইগুলো গেল। এবার আমাকে তো 60টা ওয়ার্ড আছে, আনতে হবে 20টা ওয়ার্ড। কিভাবে আমি করব? ফার্স্ট অফ অল আমি আগেই বলে দিয়েছি যে এখানে দেখুন, উত্তরটা এখানে দেখাচ্ছি আমি। দেখুন উত্তরটা আমি দেখাচ্ছি, বাবু শ্রেণীর কথা বা বাবু সমাজের ইতিবৃত্ত। ঠিক আছে, এই হলো শিরোনাম। তাহলে যখনই আমরা একটা ভাবার্থ লিখব, তার একটা শিরোনাম দেব। শিরোনামটা বারবার আমরা প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে শিরোনামটা বোঝার চেষ্টা করব। এই শিরোনামটা দিতে হবে ম্যাক্সিমাম 5টা ওয়ার্ডে, এর থেকে বেশি নয়। 5টা ওয়ার্ডসে কিন্তু দিতে হবে, ঠিক আছে, এর থেকে বেশি নয়। বানান ভুল কোনো লেখার ক্ষেত্রেই করা চলবে না, বি কেয়ারফুল। বানান ভুল করা চলবে না, কোনো সাধু ভাষায় লেখা যাবে না। প্যাসেজ যদি সাধু ভাষাতে থাকে, উত্তর হবে কিন্তু চলিত ভাষায়। প্যাসেজ যদি সাধু ভাষায় থাকে, উত্তর কিন্তু হবে চলিত ভাষায়। এখানে আমরা শিরোনামটা দেওয়ার পর কি করব? আচ্ছা, এবার আমি দেখাই প্রশ্ন থেকে। ফার্স্টের লাইনটা কি বলছে? যে যাহারা বাক্যে অজেয়, পরভাষা পারদর্শী, মাতৃভাষা বিরোধী, তাহারাই বাবু। এখানে 3বার বাবু শব্দটা রয়েছে, আমাকে একবার নিয়ে আসতে হবে। অর্থাৎ কিনা পুরো বর্ণনাটা, বাবুদের যে বর্ণনা আমি দিচ্ছি, সেটাকে আমাকে একবার দিতে হবে। অর্থাৎ যারা বাক্যে পারদর্শী, তাই তো?
অর্থাৎ কি না, বাক্যে অজেয়, অর্থাৎ যে হচ্ছে যার পরাজয় ঘটে না, অর্থাৎ যে খুবই বাকপটু, ভালো কথা বলতে পারে, বাক্যে অজেয়, ভালো কথা বলতে পারে, বিদেশি ভাষায় পারদর্শী। এখানে যেহেতু পরভাষা আছে, তো পরভাষা মানে তৎকালীন সময় পরভাষা ছিল ইংরাজি, ঠিক আছে, কিন্তু আমি এখানে কোনো রকম কোনো ইংরাজি, বাংলা, হিন্দি এগুলো ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র ইংরাজি তো কি বলে একমাত্র বিদেশি ভাষা নয় বা পরভাষা নয়, অনেক ভাষা রয়েছে। তো সেই ক্ষেত্রে কখনোই যেটা হচ্ছে যে ইংরাজির কথা উল্লেখ করতে পারবো না। তার কারণ হচ্ছে যেহেতু ইংরাজি হচ্ছে একটা পার্টিকুলার নাম, একটা পার্টিকুলার কোনো যে ভাষা, সেটা কখনোই কিন্তু উল্লেখ করা যায় না। তো এক্ষেত্রে হচ্ছে তাহলে আমি বলবো এখানে বিদেশি ভাষায় পারদর্শী, এই পরভাষাটার পরিবর্তে এখানে আমি লিখলাম বিদেশি ভাষায় পারদর্শী। হলো। নেক্সট হচ্ছে যে মাতৃভাষা বিরোধী। মাতৃভাষা বিরোধী মানে সে তো বাংলা ভাষা বিরোধী, তো এখানে আমি নির্দিষ্ট কোনো ভাষা ব্যবহার করতে পারবো না বলে এখানে মাতৃভাষাটাই আমরা উল্লেখ করব। এখানে নির্দিষ্ট কোনো ভাষা ব্যবহার করতে পারবো না বলে এখানে মাতৃভাষাটাই উল্লেখ করব। এরপরে হচ্ছে যে বলছে যাহাদিগের চরণ মাংসাস্থিবিহীন, এসব লেখার দরকার নেই, শুষ্ক কাষ্ঠের ন্যায়, মানে শুকনো কাঠের মতো। তাহলে এখানে পাটা কিরকম, যার পায়ে কোনো মাংস নেই, শুকনো কাঠের মতো, এটা কি করেছে, একটা তুলনা করেছে, তাই তো। তো তুলনা কিন্তু কখনোই ভাবার্থতে দেওয়া যাবে না, তুলনা কখনোই ভাবার্থতে দেওয়া যাবে না। আপনাদের যে নিয়মগুলো বলছি, নিয়মগুলো অবশ্যই নোট ডাউন করবেন, এবং যারা মনে করছেন যে মেটেরিয়ালটা যারা কালেক্ট করবেন তারা কিন্তু ওখানে ডিটেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওখানে সবকিছু একদম রেডি ওয়েতে করা আছে, এবং সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। পড়িয়ে নিয়ে আগে, শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও পলায়নে সক্ষম, অনেকে কিন্তু তাড়াতাড়ি পালাতেও সক্ষম। হস্ত দুর্বল হইলেও লেখনীয় ধারণে এবং বেতন গ্রহণে সুপটু, চর্ম কোমল হইলেও সাগর পার নির্মিত দ্রব্য বিশেষের প্রহার সহিষ্ণু তারাই বাহু, ঠিক আছে। তাহলে শুষ্ক কাষ্ঠের ন্যায় এটা তো আমি দিতে পারবো না, পলায়নে সক্ষম এই কথাটা না দিয়ে এটাকে একটা শব্দে আনতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে ভাবার্থতে এক কথায় প্রকাশগুলো জেনে রাখাটা খুব দরকার, ওটা ভাবার্থ করতে গেলে খুব কাজে লাগে। যেমন আমি সাপোজ বলছি যে ভয় পায় না, তাকে যদি আমি এই যে ভয় পায় না এই কথাটা না বলে একটা মাত্র শব্দে বলি, অর্থাৎ অকুত ভয়, অথবা যে পা থেকে মাথা পর্যন্ত এই একটা শব্দে আমি যদি বলি আপাদমস্তু, তাহলে হয়ে যাচ্ছে এতগুলো শব্দ কিন্তু ওখানে কমে যাচ্ছে। তাই এক কথায় প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ। পলায়নে সক্ষম, তাহলে এখানে হবে পলায়ন মনস্ক, একটা শব্দ। হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে এবং বেতন গ্রহণে সুপটু, অর্থাৎ লেখায় অক্ষম, যে লিখতে পারে না ভালো কিন্তু পারিশ্রমিক, বেতন, বেতন কথার আরেকটা যেটা হচ্ছে সমার্থক শব্দ, যেটা হচ্ছে পারিশ্রমিক, তাই তো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যে এই যে শব্দগুলো প্রয়োগ হচ্ছে, পারিশ্রমিক গ্রহণে যারা ধূর্ত, পারিশ্রমিক গ্রহণে ধূর্তদের বাবু বলা হয়েছে, ঠিক আছে। পারিশ্রমিক গ্রহণে ধূর্তদের বাবু বলা হয়েছে। তাহলে এই যে পুরো এতখানি পর্যন্ত একটা বাক্যকে, এই পর্যন্ত এতটা বাক্যকে কিভাবে আমরা লিখলাম, যে লেখক বাকপটু, এটা কেন লেখক বলা হয়েছে, এখানে এই শব্দটা দিয়ে কেন এসেছে, এখানে প্রথমেই বলা হচ্ছে যে যাহারা বাক্যে অজেয়, অর্থাৎ এটা কে বলছেন, কথাটা তো লেখক বলেছেন, তাই জন্য এখানে আমরা উল্লেখ করব যে লেখক বাকপটু, বিদেশি ভাষায় পারদর্শী, মাতৃভাষা বিরোধী, পলায়ন মনস্ক, লেখায় অক্ষম, পারিশ্রমিক গ্রহণে ধূর্তদের বাবু বলেছেন। আচ্ছা, এই অবধি যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আছে অসুবিধা? 20টা ওয়ার্ডসেই কিন্তু লিখতে হবে। উষ্ণতা, নিরুপমা, মাম্পি, কারোর কোনো অসুবিধা? বুঝেছি, না অসুবিধা নেই। ওকে,
এই প্রত্যেকেই পিএসসি ক্লার্কশিপ দেবে তো এবছর, যেটা রেজাল্ট বেরিয়েছে মেন্সে? হ্যাঁ। ভেরি গুড, সবাইকে কনগ্রাচুলেশনস। পরের ধাপটাও কিন্তু খুব ভালো করে পার হতে হবে। আচ্ছা, এবারে আসি তার পরের লাইনটাতে কি হবে। তারপরে হচ্ছে এই যে যেটা আগেই বলেছি, ঠিক এটা উল্টে যাবে। যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, অর্থাৎ এটাকে আমাদের কিন্তু উল্টে ভাবতে হবে, কারণ ঘটনার সিকোয়েন্স অনুযায়ী এখানে কি করতে হবে, যে বাবুদের কি থাকে না, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে প্রশ্ন চুরি করেছে, বিদ্যাধ্যয়ন করছে উপার্জনের জন্য, মন থেকে নয়, এবার উপার্জনটা করছে সঞ্চয়ের জন্য, এদের কিন্তু সবকিছুর মধ্যেই একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য না, একটা অসৎ উদ্দেশ্য। তাই জন্য এখানে লিখতে হবে যে বাবুদের বিদ্যার্জন, উপার্জন, পরপর ঘটনাগুলোকে সাজাতে হবে, বিদ্যার্জন, উপার্জন এবং সঞ্চয়ের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য থাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে বাবুদের লাস্ট লাইনটা এইভাবে করতে হবে যে বাবুদের বিদ্যার্জন, উপার্জন এবং সঞ্চয়ে অসৎ উদ্দেশ্য থাকে। এই হলো পুরো প্যাসেজটা। এবার এটা হচ্ছে যে কখনোই এই একটা বা দুটো টপিক করে আমাদের হবে না, যেটা সব সময় প্র্যাকটিস দরকার, এভরি উইকে প্র্যাকটিস দরকার। এখন এই মুহূর্তে সপ্তাহে 2-3টে করে প্র্যাকটিস দরকার, নিজেদেরকেও করতে হবে, প্র্যাকটিস মাস্ট। এবং খাতা চেক করাতে হবে, জানতে হবে নিজেদের কোথায় ভুল হচ্ছে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই পার্টিকুলার টোটাল ভাবার্থর উপরে, তাহলে প্রশ্ন করতে পারেন, বা কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়। চুপ করে থাকলে হবে না, একটু বলতে হবে। কারোর অসুবিধা নেই, প্রত্যেকে মানে এক্ষুনি দিলে এক্ষুনি করতে পারবে, তাই তো? ওকে, আচ্ছা এবারে এটা তো গেল, আমি বললাম যে ওর ইনার মিনিংটাকে বের করে আনতে হচ্ছে, অন্তর্নিহিত অর্থটাকে। আর এর পরেও হচ্ছে আরেকটা রয়েছে, যেটা কিন্তু একটা ঘটনা বহুল বা একটা আখ্যান ধর্মী, যেটাকে আমরা পড়লেই বুঝতে পেরে যাব কি বলতে চাইছে। বলছে যে ঋষি ব্রাহ্মণত্বের কোনো অহংকার রাখিলেন না। এখানে কোনো এক ঋষির কথা বলা হয়েছে। তখনকার দিনে কি হতো, তখনকার দিনে রাজারা, গুরুত্বপূর্ণ যারা রাজা ছিলেন অতীতে, ইতিহাস তাই বলে, তাদের কিন্তু ব্রাহ্মণ পুরোহিত থাকতেন, যার কাছ থেকে রাজা তার সুপরামর্শ গ্রহণ করতেন, এবং সেই ব্রাহ্মণদেরকে তিনি যথাযোগ্য তার জমি জায়গা এইসব দিয়ে, সবকিছু দিয়ে নিজের যে নিজের যে জমিদার বা যে অংশটার মধ্যে তিনি থাকতেন, যে রাজ, যে টোটাল যে অংশ, সেই রাজ পরিবারের অংশ হিসেবে তাকে রাখা হতো, ঠিক আছে। মানে তার নগরীতে জমি জমা দিয়ে ব্রাহ্মণকে রাখা হতো, টাকা দিয়ে, এইসব। ব্রাহ্মণ বংশের মর্যাদা তাহাকে ভাঙিতে হইবে, এজন্য তিনি ইতস্তত করিলেন না। এখানে কোনো এক ঋষির কথা বলা হচ্ছে, তিনি বলছেন যে তিনি ব্রাহ্মণ বংশের এতদিনের যে প্রথা সেটাকে তিনি ভাঙবেন, কিভাবে না, কেনই বা ভাঙবেন। গৌতমী ব্রাহ্মণ বংশের সর্বপ্রথম বিদ্যার জন্য ক্ষত্রিয়ের শাসন মানিয়াছিলেন, অর্থাৎ তিনি প্রথমবার, ব্রাহ্মণ মানেই আমরা জানি যে তিনি হচ্ছে লেখাপড়া নিয়ে থাকেন, তিনি পুজো আচ্ছা করেন, এইগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রাহ্মণ যে কখনো যুদ্ধ করতে পারে সেটা কিন্তু আমরা জানি না। প্রথম গৌতম বলছে সে ব্রাহ্মণ বংশের প্রথা ভাঙবে এবং সে কিন্তু ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করবে। এবার ব্যাপারটা কি, যে রাজা প্রবাহন ঋষিকে সহসা সমাগত দেখিয়া যথাযোগ্য অর্চনা করিলেন। এবার এই জায়গায় বলছে যে রাজা প্রবাহন, এবার আমরা রাজার কথায় আসছি, সেই ঋষিকে বলছে তাকে আসতে দেখে, মানে হঠাৎ করে তাকে আসতে দেখে, সহসা মানে হঠাৎ,
সমাগত দেখিয়া মানে আসতে দেখে যথাযোগ্য অর্চনা করিলেন। যা হয় ব্রাহ্মণদের সবাই নমস্কার করে, পা জল দিয়ে ধুয়ে দেয়, যেমন আমরা দেখি। ঋষি পরদিন প্রাতে রাজসভায় উপস্থিত হইলে রাজা তাহাকে বলিলেন, ভগবান, মানুষের প্রিয় যে কোনো বৃত্তের জন্য আপনি আমার নিকট বর প্রার্থনা করুন। বলছে আপনার যা প্রিয়, মানুষের যা ভালো লাগে, এরকম যে কোনো বৃত্ত মানে যে কোনো সম্পদ আপনি আপনার জন্য আমার কাছে বর প্রার্থনা করতে পারেন। উপযুক্ত সুযোগ বুঝিয়া ঋষি উত্তর করিলেন, মহারাজ, মানুষের প্রিয় পার্থিব সম্পত্তি আপনার থাকুক। বলছে যা যা মানুষের প্রিয় বা আমার দরকার নেই, সেগুলো আপনারই থাকুক, আমার ইহাতে কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার পুত্রকে আপনি যে বিষয়ে প্রশ্ন করিয়াছিলেন, আমাকে আজ তাহা বলিতে দিন। আমার জন্য কোনো বরের প্রয়োজন নাই। তখন তো রাজা আঁতকে উঠলো যে কি এমন বিষয়ে প্রশ্ন করেছিল। রাজা বুঝতে পারছে যে সেই যুদ্ধবিদ্যার কথা নিয়ে প্রশ্ন করেছিল, এবং সেটাই কিন্তু গৌতমীর প্রধান ইচ্ছা, মনের ইচ্ছা। রাজা প্রবাহন, পরের অংশটা বলছি, রাজা প্রবাহন ব্রাহ্মণ গৌতমের এই জিজ্ঞাসায় একটু ভাবনায় পড়িলেন। এতদিন এই পবিত্র বিদ্যা শুধু রাজন্যগণই অনুশীলন করিতেন, অর্থাৎ কিভাবে যুদ্ধ করতে হবে তা তো ক্ষত্রিয়রা জানে, ব্রাহ্মণরা কেন জানে? ব্রাহ্মণরা যদি সবই জেনে যায়, রাজা ভাবছে তখন, তাহলে তো সবকিছু ব্রাহ্মণরাই করবে, সমাজের সর্বে সর্বা তারাই হয়ে উঠবে। ব্রাহ্মণগণ অন্যান্য যত বিদ্যার ভান্ডারই হোক না কেন, এই গূঢ় মহাবিদ্যার সন্ধান পান না। অর্থাৎ কিভাবে যুদ্ধ করতে হয় সেটা কিন্তু ব্রাহ্মণরা এখনো পর্যন্ত জানে না। ক্ষত্রিয় পরম্পরায় এই বিদ্যা এতদিন চলিয়া আসিয়াছে, কেবল ক্ষত্রিয়গণই ছিলেন এই বিদ্যার গুরু। প্রবাহনের তাই একটু স্বাভাবিক চিন্তা হইল, ব্রাহ্মণ শ্রেষ্ঠ গৌতম ঋষি প্রশ্ন করিতেছেন, তাহাকে প্রত্যাখ্যান করিবার উপায় নাই। আজ হইতে এই বিদ্যা ব্রাহ্মণ বংশগত হইবে, এবং অন্যান্য বিদ্যার জন্য লোকে ব্রাহ্মণ দিগের নিকট গেলে ক্ষত্রিয়গণের গৌরব হ্রাস পাইবে, ইহাই রাজার দুঃখের কারণ। বলছে তখন রাজা মনে মনে বলছে প্রবাহন যে আরে, এ তো যদি ব্রাহ্মণদের কাছে চলে যায় এই যুদ্ধবিদ্যা, তাহলে কি হবে না, তাহলে তো ব্রাহ্মণরা সবই জেনে যাবে, তাহলে ক্ষত্রিয়দের আর কেউ কিন্তু কদর করবে না। সমাজে ক্ষত্রিয়দের একটা বিষয়ের জন্যই কিন্তু কদর আছে। আমরা জানি ব্রাহ্মণরা লেখাপড়ায় ভালো, ক্ষত্রিয়রা মানে এই যে সমাজের যে শ্রেণী বিভাগ, ক্ষত্রিয়রা ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী, যারা বৈশ্য তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারে, আর তার নিচের অংশ হচ্ছে শূদ্র, যারা এই তিনজনেরই কাজে লেগে থাকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো ঘটনাটা চলছে। এখানে আমরা একটা কি বুঝলাম এই পুরো গল্পটার মধ্য দিয়ে, এদিকে মানে গৌতমকে রাজা প্রবাহন প্রত্যাখ্যানও করতে পারছে না, তাকে ফিরিয়েও দিতে পারছে না, ব্রাহ্মণ বলে কথা, কোথায় অভিশাপ দিয়ে দেবে। কিন্তু তখন মনে মনে ভাবছে ওই রকম করলে তো ক্ষত্রিয়গণের গৌরব মানে যে গর্ব, তাদের যে অহংকার, এটাই তো তাদের মেন, সেটা তো হ্রাস পাবে, সেটা তো কমে যাবে লোকের কাছে, সবাই তো ব্রাহ্মণদের কাছেই চলে যাবে। এই হলো মূল গল্পটা। এখানে আমরা বুঝতে পারছি একটা আখ্যান ধর্মী একটা গল্প রয়েছে, তাই তো, আখ্যান একটা ঘটনাক্রম, যেটা আমরা একদম ওপর থেকে বুঝতে পারছি, সোজা সরল বিষয়। এটাকে লিখতে হবে ভাবার্থের আকারে। সেক্ষেত্রে আমরা যদি শিরোনাম দিই, অবশ্যই 1/3 লিখতে হবে। 1/3 যখন আমরা লিখবো তখন কি করব, 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণদের অধিকার, এটা করতে পারি শিরোনাম, অথবা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, এটাও করতে পারি। আচ্ছা, যদি মনে হয় যে ব্রাহ্মণের অধিকার বনাম ক্ষত্রিয়ের অধিকার, এটা সব থেকে ভালো হবে। আর তাতেও যদি কারোর মনে হয় যে না, এইগুলো কোনোটাই মাথাতে আসছে না, যারা প্রথম প্রথম শিখছে, তাদের জন্য ঋষি গৌতম এবং রাজা প্রবাহনের কথোপকথন, যদিও বিষয়টা খুব একটা ঠিক নয়, মূলত এখানে অধিকারের লড়াই নিয়ে এই ঘটনাটা, তাই অধিকার বিষয়টা থাকতেই হবে। শিরোনাম নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কারোর যদি মনে হয় যে কোনো শিরোনাম সে ভেবেছে, তাহলে বলতে পারে, আমি তাহলে কারেকশন করে দেব। কারোর কি মনে হচ্ছে কিছু বলবে? উষ্ণতা কেউ কিছু বলবে? মনীষা? শুধু অধিকারের লড়াই দেওয়া হয় তবে চলবে না? অধিকারের লড়াইটা চলবে, কিন্তু সেটা কাদের মধ্যে সেটা তো দিতে হবে। সবাই তো অধিকারের লড়াই, তাই না?
অনেকেই লড়ে, পশু পাখিরাও তো লড়ে। কাদের মধ্যে হচ্ছে সেটা অবশ্যই দিতে হবে, তাহলে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সেই জায়গাটা দিতে হবে। ম্যাম এরকম দেওয়া যায় ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের অধিকারের লড়াই? হ্যাঁ হ্যাঁ একদম। ম্যাম 1/3 যেটা হবে সেটা তো শিরোনামের সঙ্গে থাকবে না, মানে শিরোনামটা আলাদাভাবে 5টা লিখতেই পারি তবে? হ্যাঁ 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 একদম, শিরোনাম আলাদা, শিরোনামটা 5টা ওয়ার্ডে হবে। 5টার মধ্যে চেষ্টা করবে, ম্যাক্সিমাম 6টাও অনেক সময় হতে পারে, কিন্তু তার বেশি একেবারেই না। ম্যাম এইগুলো লিখতে মানে বাড়িতে প্র্যাকটিস করব, তখন মোটামুটি কত টাইম লাগাবো, মানে কত টাইমের মধ্যে একটা কমপ্লিট করার চেষ্টা করব? দেখো, তোমাদের ক্ষেত্রে যারা একেবারে নতুন হবে তখন তো টাইমিংটা একটু বেশি লাগবে, আর যদি কোনো কারণে প্যাসেজটা যদি বড় হয় তাহলেও একটু বেশি লাগবে সময়টা, ঠিক আছে, পুরোটা পড়তে হবে। কিন্তু ম্যাক্সিমাম এটাকে 10 থেকে 15 মিনিটের তো বেশি, যারা পিএসসি ক্লার্কশিপ যারা দেবে তাদের তো 10 থেকে 15 মিনিটের বেশি দেওয়া যাবে না। সেই লেভেলে নিজের প্র্যাকটিসটাকে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস করতে হবে, সেটা হলো পেন্সিল নিয়ে অ্যালাউ যদি করে তো খুব ভালো হয়, যদি না হয় তো ব্ল্যাক পেনই করবে। ওই যেটা কোয়েশ্চেন পেপার হবে সেটা পড়তে পড়তেই, বারবার তো পড়ার অত সুযোগ থাকবে না, সময় তো কম। তো সেক্ষেত্রে যখন পড়তে শুরু করছো তখনই কিন্তু এই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এই জায়গাগুলো, তারপর কোনটা কার সঙ্গে তুলনা, কোনটা কোটেশন ব্যবহার করেছে, কোনটা দীর্ঘ একটা প্রকৃতির বর্ণনা দিয়েছে, এই জায়গাগুলো আগে থেকেই কিন্তু দাগ মেরে দেবে, যে এগুলো আমি কিন্তু আর আমার চোখে আর পড়বে না, বা এগুলোকে কিন্তু আমি আর লেখার সময় লিখবো না কোনোভাবে। এটাকে কিন্তু আমি আর লিখবো না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সময় কম, তাই এর মধ্যেই করতে হবে। যারা ব্যাচে আছো তাদের তো নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সেটা তো আমি বলেই দিচ্ছি, পেড ব্যাচে তো প্র্যাকটিস চলছেই, আর তোমরা চাইলে তোমরাও করতে পারো, কিন্তু খুব বেশি জনকে আমি অ্যালাউ, মানে ওই পেড ব্যাচে অ্যালাউ করবো না, কারণ খাতা দেখার একটা ব্যাপার থাকে। স্টাডি ম্যাটেরিয়াল তোমরা নিতে পারো, ওখানে এই উত্তরগুলো সবই রেডি করে দেওয়া আছে, এবং ক্লাসও আমি দিয়ে দেবো, রেকর্ডেড ক্লাস। আচ্ছা, যেটা এবার বলছিলাম, উত্তরটা উত্তরটা কি হবে, সেটা হচ্ছে যে, আর পেড ব্যাচে আমি অ্যালাউ করলে অনলি 10 জনকে করবো, এর থেকে বেশি করবো না। আচ্ছা, যেটা বলছিলাম, ফার্স্ট এর কি হবে, প্রথমেই হচ্ছে ঋষি গৌতম ব্রাহ্মণত্বের জন্য গর্ব করতেন না। কেন এই কথাটা বলা হচ্ছে, আমরা যদি একদম প্যাসেজের প্রথম অংশে আসি, এই যে অহংকার রাখিলেন না, অহংকারের যে সমার্থক শব্দ সেটা হচ্ছে গর্ব। এই জায়গাগুলো স্টক অফ ওয়ার্ডস রাখতেই হবে, প্রতিবেদনের ক্ষেত্রে তথ্য জানতেই হবে, কারণ তখন তো আর যেটা আমরা ঘরে করছি বা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে দিলে আমরা কি করছি, মোবাইলে গুগল সার্চ করে লিখে দিচ্ছি, ভেরি ব্যাড। পরীক্ষার হলে কিন্তু কোনো মোবাইল থাকবে না, বি কেয়ারফুল। স্টক অফ ওয়ার্ডস এবং যেটা হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে তথ্য এখনই কালেক্ট করো বিভিন্ন বিষয়ের উপরে। আচ্ছা, তাহলে ঋষি ব্রাহ্মণত্বের কোনো অধিকার রাখলেন না, মানে ঋষি নিজের ব্রাহ্মণত্বকে নিয়ে কোনো গর্ব করতেন না, ফার্স্ট সেন্টেন্সটা হলো। আচ্ছা, তিনি কি করলেন, প্রথম শিক্ষার্জনের উদ্দেশ্যে এই ক্ষত্রিয়ের নীতি তিনি পালন করলেন। আচ্ছা, এবার হচ্ছে, কেন না এই কথা কেন বলা হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে এই কারণেই যে, এই কথাটা কেন এখানে বলা হচ্ছে, যে তিনি তো ইতস্তত করলেন না, কারণ গৌতমী সর্বপ্রথম বিদ্যার জন্য, এখানে তো সর্বপ্রথম উল্লেখ করেই দিয়েছে যে তিনি ক্ষত্রিয়ের শাসন মানিয়াছিলেন, তাই তো, অর্থাৎ সর্বপ্রথম তিনি ক্ষত্রিয় যে এই যে শাসন বা ক্ষত্রিয়ের যে গুপ্ত যে বিদ্যা চর্চা সেটা তিনি শিখতে এসেছিলেন এই রাজা গৌতম। সেই কারণে এখানে প্রথমেই উল্লেখ করে দেওয়া হচ্ছে যে তিনি প্রথম শিক্ষার্জনের উদ্দেশ্যে ক্ষত্রিয়ের নীতি পালন করেছিলেন। আচ্ছা, এরপর আমি এখান থেকে একটু দেখাই, নইলে সুবিধাটা হবে। তাহলে
এরপর বলা হচ্ছে যে রাজা প্রবাহন ঋষিকে সমাগত দেখে, মানে হঠাৎ করে আসতে দেখছে, তাহলে এত তো আমাদের বিস্তৃত বর্ণনা দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমাদের লিখতে হবে যে রাজা প্রবাহন ঋষি গৌতমকে সমাদর করলেন, মানে তিনি যেই এসেছেন তেমনি আসা মাত্রই তাকে সমাদর করলেন এবং বললেন ঋষি যেন কোনো বর চেয়ে নেয়। এই যে রাজা তাহাকে বললেন ভগবান মানুষের প্রিয়, এত কিছু এটা তো দেওয়াই যাবে না, কোনো কোটেশন ভাবার্থতে ইউজ করা যাবে না, এটা বাদ। এই যে আমি যখন পড়বো তখনই এটাকে বাদ বলে লিখে রাখবো একটা পেন্সিল দিয়ে, বা পেন্সিল না এলাও করলে ব্ল্যাক কালির পেনটা দিয়ে। তার মানে এটাকে আমি কিন্তু কোনোভাবেই আমার ভাবার্থর মধ্যে অ্যাড করব না, সময় কম, এই জায়গাগুলো করে নিতে হবে। ভগবান মানুষের প্রিয় যে কোনো বিত্তের জন্য আপনি আমার নিকট বর প্রার্থনা করুন, লেখা যাবে না। তাহলে এক্ষেত্রে হলো ঋষি প্রবাহন ঋষি গৌতমকে কি করলেন, সরি, রাজা প্রবাহন ঋষি গৌতমকে সমাদর করলেন এবং বর যে কোনো বর চেয়ে নিলেন, চেয়ে নেন, ঠিক আছে। এবং এর উত্তরে তখন রাজা ঋষি গৌতম এর উত্তরে তখন ঋষি জানান তার জাগতিক বস্তুর প্রতি কোনো মোহ নেই বা জাগতিক বস্তুর কোনো দরকার নেই। এই যে পার্থিব বস্তু, এই পার্থিব শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে জাগতিক। এই অর্থগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। ভাবার্থ করতে গেলে ভিতরের মিনিংটাকে, মিনিং এর যে সমার্থক শব্দ সেগুলো কিন্তু জানতে হবে, যতটা সম্ভব প্যাসেজের যে শব্দ সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। জাগতিক বস্তুর প্রতি কোনো তার দরকার নেই, ঠিক আছে। তিনি কি চাইছেন না, তিনি তিনি একমাত্র ক্ষত্রিয়দের গুপ্ত চর্চা, তিনি কি চাইলেন। আচ্ছা, এখানে একটা বলা হয়েছে না যে পবিত্র বিদ্যা, এই পবিত্র বিদ্যা যতই, এই যে গূঢ় মহাবিদ্যা, গূঢ় মানে লুকোনো, তাই তো। তো সেখানেই বলছে এখানে ওই গূঢ় মানে লুকোনো, যেটা ভেতরকার নিহিত রয়েছে সেটাই গুপ্ত বলা হয়েছে। সেই গুপ্ত বিদ্যার তিনি সন্ধান চাইছিলেন বা তিনি অর্জন করতে চান। তিনি একমাত্র ক্ষত্রিয়দের চর্চিত গুপ্ত শিক্ষা অর্জন করতে চান। এই লাইনটাকে আমাকে লিখতে হবে। তখন শুনে রাজা চিন্তিত হলেন, দুঃখ পেলেন, কারণ তিনি রাজা, এই যে ক্ষত্রিয় পরম্পরায় এই বিদ্যা এতদিন ধরে চলিয়ে আসিয়াছে, কেবল ক্ষত্রিয়গণই ছিলেন এই বিদ্যার গুরু, এটা অর্থই হচ্ছে রাজা চিন্তিত হলেন এবং দুঃখ পেলেন। ব্রাহ্মণরা এই শিক্ষণীয় বিষয় অর্জন করলে ক্ষত্রিয়দের কি হবে, গরিমা কমবে, গৌরব, গৌরবের, গরিমা হচ্ছে গৌরবের সমার্থক শব্দ। আচ্ছা, হ্রাস কথার অর্থ হচ্ছে কমবে। তাহলে এখানে তো এত কিছু, এই বিদ্যা ব্রাহ্মণ বংশজাত হলে অন্যদিগকে, অন্য মানুষের কাছে যে ব্রাহ্মণদের, এই ক্ষত্রিয়দের যে মান কমে যাবে, এসব এত কিছু লেখার তো বিস্তৃত বিবরণ দেওয়ার সময় নেই। তাই জন্য এখানে শুধু এইটুকুই লিখতে হবে যে ব্রাহ্মণরা এই শিক্ষণীয় বিষয় অর্জন করলে ক্ষত্রিয়দের গরিমা কমবে। বারবার দেখাচ্ছি যে শব্দ কি করে চেঞ্জ করতে হয়। আচ্ছা, শান্তু লিখেছেন যেটা, সেটা হচ্ছে গৌতমের অহংকারহীন জ্ঞান সাধনা। আচ্ছা, এখানে আছে, তাহলে কি এখানে আপনি বলতে চাইছেন যে রাজা প্রবাহনের কোনো দরকার নেই? এখানে টাইটেলটা রাজা গৌতম, এই ঋষি গৌতম বা রাজা প্রবাহন কিন্তু মূল বিষয়বস্তু নয়। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। নাম ঋষি যে কেউ হতে পারতো বা রাজাও যে কেউ হতে পারতো। বোঝা গেল?
একটু কি ক্ল্যারিফিকেশন দেবেন কাইন্ডলি? আছেন ক্লাসে? হ্যালো? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ বলুন, একটু ক্ল্যারিফিকেশন দিন। মানে যদি মেনলি লেখা আছে তো ঋষি গৌতম নিয়েই, তো যদি পরীক্ষার সময় না বুঝতে পারে যে ঋষি গৌতমের নিয়ে কি এটা লিখে দিয়ে মানে এটা হেডিংটা বা কি টাইটেলটা। যে প্রধান অত্যন্ত শক্তিশালী, কিন্তু রাজা বাজছে কি পেছনে? কীর্তন বাজছে নাকি? সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তবু লেখাটা আমি জাস্ট চেক করে বলে দিচ্ছি, যদি আর কারোর কিছু বলার থাকে তারাও বলতে পারেন। মানে লেখাটা কি মানে যে ভাবটা বলা হয়েছে সেইটা লিখতে হবে নাকি এটারই একটা জিস্ট বসাতে হবে, মানে ট্রেসি বসাতে হবে আর কি, মানে বা ভাব আচ্ছা, সারমর্ম বসাতে হবে? হ্যাঁ হ্যাঁ, এবার মানে বলছি। এটাতে যেমন গৌতমের ব্যাপারটা তো এখানে জাস্ট একটা নগণ্য ব্যাপার, মানে থার্ড পার্সন, কেন ওটাকে আমি ইউজ করতে পারবো না এরকম কি, নাকি এটাকেই আমি জাস্ট যা বলেছি তার জিস্ট লিখে দেবো? দু ধরনের প্রেসি থাকে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রেসি, যেটাতে আপনি বলছেন যে ভিতরের ভাবটাকে খুঁজে এনে লিখতে হবে, ঠিক আছে? যেটা হ্যাঁ রিফ্লেক্সিভ, ওপরে এক ধরনের অর্থ আর ভিতরে আরেকটা থাকে আখ্যান ধর্মী, যেটাতে কিন্তু ভিতরের অর্থটা লেখার মানে উপরেরটা থেকেই আপনাকে লিখতে হবে, যার ভিতরের কোনো ওরকম অর্থ নেই নির্দিষ্ট কিছু, ঠিক আছে? উপরেরটাতে এনেই আপনাকে বোঝাতে হবে। বোঝাতে পারলাম? ও, তার মানে এক্ষেত্রে তাহলে ওই সেকেন্ডেরটাই হবে তার হ্যাঁ মানে? হ্যাঁ, এখানে যেহেতু আখ্যান ধর্মী, তো সেটার উপর হ্যাঁ বেস করেই লিখতে হবে। ওই কারণে আমি দুটোই আলোচনা করেছি। আবার এর আগেরটা দেখবেন যে বাবু সম্প্রদায়ের কথা আলোচনা করেছি, ওটা আবার কিছুটা কিন্তু ওই ধরনের, যেটা বঙ্কিমচন্দ্র তার বাবু প্রবন্ধে বলে গেছেন, যে তথাকথিত ও সেই আচ্ছা আচ্ছা সময় আচ্ছা। ঊনবিংশ শতকে বাবুদের কিরকম সমাজ জীবন ছিল তার উপর বেস করে লেখা, ঠিক আছে? যেটা আচ্ছা আচ্ছা, বুঝতে 2020-তে পেরেছি। ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনে এসেছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হলো যত এগুলো প্র্যাকটিস করা যাবে সেটাই বেটার, প্র্যাকটিস যত বেশি হবে এই এই প্রশ্নগুলো তত বেশি জাগবে। আচ্ছা, সেকেন্ড লাইনে যে শান্ত যেটা লিখে, বিদ্যার প্রতি শ্রদ্ধায় তিনি ক্ষত্রিয় রাজা প্রবাহনের শাসন মান্য করেন। শাসন মেনেছিলেন, এখানে মেন বিষয়টা হচ্ছে যে তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি শাসন নয়, তিনি যেটা শিখতে এসেছিলেন, ঠিক আছে? ওই বিদ্যার প্রতি শ্রদ্ধায় ক্ষত্রিয় প্রবাহনের থেকে ওটা শিখতেই এসেছিলেন, তার উদ্দেশ্য ওটা ছিল। লাস্ট লাইনটা যেমন, এই ধন সম্পদে অনাসক্ত থেকে বিনীতভাবে কেবল জ্ঞানের অন্বেষণ, এখানে তো জ্ঞানটা নয়, মেনলি যুদ্ধবিদ্যা, যে গুপ্ত বিদ্যা ছিল সেটাই তিনি শিখতে এসেছেন, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্ষত্রিয়দের যে যুদ্ধবিদ্যা সেইটা, এই জায়গাগুলো একটু কারেকশন দরকার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবারে দেখাবো হচ্ছে, যদি প্রশ্ন না থাকে, যদি প্রশ্ন থাকে করুন, আদারওয়াইজ ওই যেটা আপনাদের একবার সহজ সরল ভাষায় লিখতে হবে, আমি বারবারই বলছি প্রত্যেককে। প্যাসেজটা একটু টাফ আছে। হ্যাঁ, না না, টাফ কিছু নেই, আপনারা ভয় পাবেন এই না, জাস্ট ভাষাটা টাফ আছে আর কি, যাই হোক। একটু লিখবেন তাহলেই হবে, সহজ সরল ভাষায় লিখুন, আমি বারবার বলছি, লিখলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যে আপনাদের যে মেটেরিয়ালটা, যেখানে আপনাদেরকে এই ব্যাপারগুলো রেডি করে দেওয়া আছে পুরো, আর এখানে টোটাল এই 35টা প্রতিবেদন রয়েছে, 31টা বঙ্গানুবাদ রয়েছে এবং 25টা ভাবার্থ রয়েছে, যেগুলো রেকর্ডেড, এবং সাথে 10টা নয়, অনেকগুলো রেকর্ডেড ক্লাস আছে, গোটা বোধহয় 35টা থেকে এরকম কিছু, ঠিক আছে? এক্স্যাক্টলি। প্রতিবেদনের জন্য অবশ্যই এইভাবে এটাকে, ওখানে নিয়মগুলো সবকিছু বলে দেওয়া আছে, এই যে বিষয়বস্তুগুলো এখানে আছে, যে যে প্রতিবেদনগুলো ওখানে দেওয়া আছে উত্তর হিসাবে, বিজ্ঞাপন, কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক সম্মান, জাতীয় শিক্ষানীতি,
স্কুলের ব্যাগ শিশুদের হালকা হওয়া প্রয়োজন, মহিলাদের উইমেন এই মুহূর্তে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ এটা খুব গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, নারীদের কর্মক্ষেত্রে সুরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ টপিক এগুলো। পরিবেশ থেকে জীব বৈচিত্র্য, পরিবেশ দূষণের প্রতিকার, পরিবেশ দূষণে কিভাবে সচেতনতা জাগানো যায়, শিশু শ্রমের ক্ষেত্রে কিভাবে সচেতনতা জাগানো যায়, এই বিষয়গুলো, সাইবার নিরাপত্তা, তারপরে হচ্ছে যে ডিজিটাল যে এই মুহূর্তে অ্যারেস্ট হচ্ছে, ডিজিটাল অ্যারেস্ট, ঠিক আছে, সেই বিষয়টা, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই টপিকগুলো আপনারা সবই পাবেন। প্রত্যেকের ক্ষেত্রে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আমি বারবার বলছি, তাহলে কিন্তু বলতে হবে। আদারওয়াইজ ভাবার্থর ক্ষেত্রে নেক্সট দিনের টপিক আমাদের থাকবে প্রতিবেদন। চেষ্টা করব আমি এর পরের ক্লাসটা রাত্রে নেওয়ার। ম্যাম এডিটোরিয়াল কি আসতে পারে ক্লাসিকে? আচ্ছা, একটা কথা মানে বলি, সম্পাদকীয় যেটা বলছি, যেটা এডিটোরিয়াল আসতে পারে, এডিটোরিয়ালই আসবে ধরে নিন, ঠিক আছে। আরেকটা যেটা থাকবে এডিটোরিয়াল ছাড়া এই মুহূর্তে মিসলেনিয়াসের কোয়েশ্চেন যেটা প্রুফ করছে ফিচার দেওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। ফিচার, ফিচার, আচ্ছা, ফিচার, এই যে এই ট্রাভেলিং ছিল যেমন ফিচার, হ্যাঁ, যেটা ছিল, বা বাংলা সাহিত্যের ক্ষেত্রে আগের বই যেটাতে আগেরটাতেই বাংলা সাহিত্যে ভ্রমণ, হ্যাঁ, সাহিত্য ভ্রমণ, সাহিত্য এই জাতীয়, ঠিক আছে। লেখাটা আমি দিয়েছি, আপনারা যদি আমি শর্টসে দেখেন বা ফেসবুকে দেখেন পেয়ে যাবেন উত্তরটা, আর না হলে আমি দিয়ে দেবো, আপনারা ঠিক আছে গ্রুপে একবার লিখে দেবেন, আমি শেয়ার করব। হ্যাঁ, ফিচার দেবে অথবা এডিটোরিয়াল দেবে, ঠিক আছে। অন্যান্য খুব একটা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গত বছর যে প্রশ্নটা এসেছিল 2020-তে, মানে সেই সময়ের জন্য করোনা ভাইরাস খুব গুরুত্বপূর্ণ ছিল, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কতটা সচেতনতা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে এসেছিল, আমার এখনো পর্যন্ত যতটুকু মনে পড়ছে, ঠিক আছে। আর বিজ্ঞাপন নিয়ে শ্রমিক নিয়ে ছিল একটা, পরিযায়ী শ্রমিক নিয়ে, একটা হচ্ছে ওই করোনা, পরিযায়ী, এই একই করোনা, হ্যাঁ একই টপিক নিয়ে, মানে একদম পুরো কারেন্ট টপিক ছিল, কারেন্ট টপিক নিয়ে ছিল। সেই হিসেবে এখন ওই যে বন্যা টন্যা গুলো এক্সট্রা করে আবার অ্যাড করে নিয়ে মানে রেডি করে যেতে হবে আর কি। হ্যাঁ, বন্যা, আর এটা বন্যা ওইভাবে না এসেও এটাও আসতে পারে যে যেটা হচ্ছে পরিবেশে, মানে এই যে পরিবর্তনটা হচ্ছে, প্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে, মানুষ যে এত বেশি ল্যান্ডস্লাইড হচ্ছে, ধস নামছে, উত্তরবঙ্গটাও এবং এইটাও, এই দুটোই হচ্ছে একই সাথে যদি কম্প্যাক্ট করে আসে দুটোকে, তাহলে সেক্ষেত্রে আসবে শুধুমাত্র যে এই যে প্রাকৃতিক পরিবর্তন সেটা পরিবেশের কতটা ক্ষতি করছে, বা এই বিষয়ে মানুষকে কতটা সচেতনতা জাগানো প্রয়োজন, এই জায়গাগুলো। পার্টিকুলার শুধুমাত্র কলকাতায় বৃষ্টি হয়েছে তাতে জল জমে গেছে, এইটা আর ওইভাবে না এসেও এটা আরেকটা ভাবে আসতে পারে, যদি কলকাতাকে একমাত্র তুলে ধরে, বা যদি উত্তরবঙ্গকে একমাত্র তুলে ধরে, তাহলে উত্তরবঙ্গে হলে তো ওই ভূমিধস যেটা উত্তরাখণ্ডে হয়েছে সেম জিনিস উত্তরবঙ্গতেও হয়েছে, এই বিষয়েও আসতে পারে। আর আরেকটা যদি কলকাতায় হয়, তাহলে যদি কলকাতার ইস্যুটাকে তুলে ধরে, তাহলে ওটা আসবে যে যেটা হচ্ছে, একটা হতে পারে যে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা, সেটা আসতে পারে, জলাভূমি রক্ষা করাটা প্রয়োজন। আরেকটা হচ্ছে বৃষ্টিতে জমা জলের সমস্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানি, যানবাহনের আকাল, দিনভর মানুষের ভোগান্তি, এই নিয়ে প্রতিবেদন রচনা করুন। তবে এটা আসার সম্ভাবনা কম, ঠিক আছে, ওভারঅল আসবে, যা আসবে একটা ওভারঅল আসবে। আর প্রতিবেদনের ক্ষেত্রে যেটা চাইবে তার বাইরে গিয়ে কিন্তু লেখা যাবে না, টপিক কিন্তু সেই ইস্যুটাকে কেন্দ্র করেই লিখতে হবে। আমাকে লিখতে বলা হয়েছে সাপোজ ভ্রমণ সাহিত্য, আমি একটা প্রবন্ধ আকারে লিখে দিয়ে চলে এসেছি, ফিচার আর প্রবন্ধ কিন্তু এক নয়। আমি শুরু করেছি যে ভ্রমণ সাহিত্য কাকে বলে, এটা যেন না হয়, বা আমি এই ভ্রমণ সাহিত্য দেখেছি সেটা না, টোটাল বাংলা সাহিত্যে ভ্রমণ সাহিত্য কি কি রয়েছে সবটা নয়, খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত লেখকরা রয়েছেন
তাদের কি কি লেখা রয়েছে এবং তারা কি ধরনের লেখা মানে কি ধরনের ভ্রমণ সাহিত্য, তো কি সাহিত্যের মধ্য দিয়ে আসলে লেখক কি বলতে চেয়েছেন সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, তার ব্যক্তিগত অনুভূতির কথা, এই জায়গাগুলো। কখনোই যেন কোনো কিছু প্রবন্ধ না হয়ে যায়, মানে এডিটোরিয়াল বা প্রতিবেদন যেন প্রবন্ধ না হয়ে যায়, সেটাই হচ্ছে বিষয়। সেই 4-5টা করে প্যারা লিখছি এমনটা যেন না হয়, মাত্র 3টে প্যারাতেই এডিটোরিয়াল হয়, এবং সেটাই আপনারা খেয়াল রাখবেন। নেক্সট ক্লাসে আমি অবশ্যই আলোচনা করব এডিটোরিয়ালে কোন কোন পয়েন্টস গুলো দিতে হবে। এই হচ্ছে বিষয়, 3টে প্যারা করবেন এডিটোরিয়ালের ক্ষেত্রে, বলেই দিলাম। আর তারিখ লিখবেন না, অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে তারিখ দিচ্ছে, তারিখ দেবেন না। 1, 2, 3 লিখবেন, জায়গার নামের জায়গায় ক খ গ লিখবেন। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রতিবেদনে যদি ডেঙ্গু বা এসব কোনো একটা দুর্ঘটনা এসব নিয়ে দেয়, তো আমি সেটা যদি কোনো হতাহতের সংখ্যা বা কোনো ডেটা না জানি, তো সেটা অন্য ডেটা লিখে দিলে সেটা কি ভুল হবে নাকি লেখা যেতে পারে ডেটা? যে ডেঙ্গুতে এবারে আক্রান্ত সামথিং যাই হোক এতজন, তো সেটা আমি জানি না, এমনি একটা আন্দাজে লিখে দিলাম, সেটা কি? না না, ডেটা কিন্তু চেক হয় সাধারণত গুগলে, আচ্ছা ঠিক আছে? উল্টো কিছু দেওয়ার দরকার নেই ওরকম, যদি ওরা কিছু ডেটা দিয়ে দেয় সেটাই দেবেন। আর আচ্ছা, কারণ এই নইলে ধরনের জায়গাতে ধরুন কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সেই হুম বা এই ধরুন আমাদের যে বিমান আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হলো, ঠিক আছে, হুম 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 সেখানে কিন্তু যে টোটাল হচ্ছে বোধহয় 261 না কতজন, ঠিক আছে, তাই তো 41 না 61, 2000 242, তার মধ্যে একজন ইয়ে ছিল 41 জন, yes, হ্যাঁ 241। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাই একদম ডেটা দিতে হবে, পারফেক্ট ডেটা। হুম এবং ঘটনা সূত্রে খবর, এটা আপনি খবরটা করছেন এমনটা নয়, ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে এতজন মারা গেছে। এই জায়গাগুলো লেখার এই টেন্ডেন্সি গুলো রাখতে হবে। আর ওই যে দুরকম পেশির ইয়ে বললেন, সেটা তো আমি তো জানি না ওটা যে পেশি করকম হয় বা কিছু, আমি তো একটা বিগিনার একদম। ভাবধর্মী আর একটা যেটার মধ্যে অন্তর্নিহিত অর্থ থাকে, রিফ্লেক্সিভ বলে থাকি আমরা ওটা, আচ্ছা, ভাবধর্মী। আর মানে বুঝবো কিভাবে সেটা তো পরের ক্লাসে বলে দেবেন কি? হ্যাঁ, এমনিতে নাইকে এটা দেখলেই বুঝতে, আখ্যান ধর্মীটা হচ্ছে যে আখ্যান ধর্মীটা হচ্ছে একটা গল্পের মতো থাকবে, ঠিক আছে, যার ভিতরে আর কোনো অর্থ থাকবে না। আর ভাবধর্মীর ভিতরে একটা আলাদা অর্থ থাকবে, সেটা দেখলেই বুঝতে পারবেন, আমি বলে দেবো, তবুও বলে দেবো। আর এই আচ্ছা আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসে দুটোই বলা হচ্ছে, ঠিক আছে, একবার হুম রেকর্ডিংটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের এই আচ্ছা যে আমি বলছিলাম যে যে ইবুকের কথা, ইবুকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এবং ম্যাডাম হচ্ছে যেটা হচ্ছে ওই ভ্রমণ সাহিত্য বা ক্রীড়া সাংবাদিকতা যেটা এসেছিল, ক্রীড়া সাংবাদিকতা এই সম্পর্কে যদি আইডিয়াই না থাকে, তখন তো আমাকে কিছু না কিছু, হ্যাঁ তথ্য জানাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ক্রীড়া হ্যাঁ, কি সাংবাদিকতা কি আর হ্যাঁ ক্রীড়া ক্রীড়া সাহিত্য দুটো কিন্তু এক নয়। সাহিত্য, তাই হ্যাঁ বলবো যে প্রতিবেদনগুলো আমরা লিখছি সেখানে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকছে, মানে নর্মাল ভাবে লিখছি না, যেগুলো মানে অনেক সময় এতজন মারা গেছে, এগুলো কিভাবে আমরা মানে জানবো জিনিসগুলো। যদি ধরুন আপনি গৌতম ভট্টাচার্যের ক্রীড়া সাংবাদিকতা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন ক্রীড়া সাংবাদিকের কাজ কি, তিনি কিভাবে ইন্টারভিউ নিচ্ছেন, তিনি কিভাবে লিখছেন, বা তিনি হয়তো এখনকার দিনে তো কোথাও যেতেই হয় না, এখন তো অনেকটাই কলকাতাতে বসেই অনলাইনে কি বলবো যে খেলার দেখেই ওরা করে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন সেই স্কোপটা ছিল না, প্রথম দিকে যারা আনন্দবাজারে চাকরি করতেন তাদের কিন্তু ওই যেখানে খেলা হচ্ছে, যদি বিদেশের মাটিতে খেলা হতো তো সেখানে যেতে হতো, সেটাকে কভার করতে হতো। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে বসে তার নিজের দৃষ্টিতে তিনি কিভাবে দেখছেন, এবং ক্রিকেট সম্পর্কে ক্রিকেটের যে টার্মিনোলজি গুলো রয়েছে, সাপোজ
বা ফুটবলে, সেই টার্মিনোলজি গুলো তাকে জানতে হবে। তা তিনি যদি এলবিডব্লিউ কাকে বলে তিনি যদি না জানেন, তাহলে তিনি কি করে লিখবেন? সেটাই এই বেসিক জায়গাগুলো, এগুলো হচ্ছে পড়তে পড়তেই মানুষের হয়। আরে এটা হচ্ছে কি বলবো, এটা পড়তে হবে, আর কিছু করার নেই, রাস্তা নেই কোনো, এইগুলোর কোনো শর্টকাট পদ্ধতি হয় না। আর বর্তমানে প্রশ্ন যদি মিসলেনিয়াসের মতো হয়, তাহলে কিন্তু সত্যি একটু চাপ আছে। হ্যাঁ এবং প্রশ্ন, দেখুন প্রশ্ন কিন্তু আমি আগে থেকেই বলছি, প্রশ্ন কিন্তু মডারেট হবে, নইলে এত সংখ্যক ক্যান্ডিডেটকে মানে বাদ দেওয়াটা তো পসিবল হবে না। আর আরেকটা উপায় আছে, যে প্রশ্ন যদি সহজ হয় তাহলে হিউজ কাট অফ মার্কস যাবে, বেড়ে যাবে। 150-60 যদি কাট অফ মার্কস দেয়, ডেসক্রিপটিভে চাপ আছে তোলাটা যথেষ্ট। তাই আমি বলবো যে নিজেরা বেসিক যেটা উপায়, নিজেরা বিভিন্ন টপিক সম্পর্কে এখন থেকে বিভিন্ন নেট থেকে তথ্য কালেক্ট করুন। দয়া করে বাজার চলতি নোটস গুলো পড়বেন না, কারণ ডেসক্রিপটিভের আমি বই ধরেই নাম ধরেই বলে দিচ্ছি, বিভিন্ন জায়গায় মানে নাম নেক্সট উইকে হবে, ঠিক আছে ডেটটা? ঠিক আছে। আমি চেষ্টা করবো রাত 8টা-9টার দিকে ক্লাসটা রাখতে। ফ্রি ক্লাস 3টে বলেছি, হয়তো 3টে জায়গায় 5টাও হতে পারে, চেষ্টা করবো সেটা, 3টে তো হবেই। যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে করুন, আদারওয়াইজ আজকের ক্লাস ওভার। ওকে, থ্যাংক ইউ।